This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ভারতের অর্থনীতির যে অবস্থা, কিছুদিন আগে আপনাদের বাজেট পেশ হয়েছে, কেন্দ্রীয় সরকারের বাজেট, রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে। একটা এক্সপেক্টেড গ্রোথ আশা করছে সবাই। এবং এই বছরে যেহেতু মহাকুম্ভ ছিল, মহাকুম্ভে 2 মাস ধরে উত্তরপ্রদেশে গোটা ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ তারা উপস্থিত হয়েছিলেন এবং ব্যাপক হারে যে সমাবেশ সেখানে, সেই সমাবেশ এবং স্নানের মাধ্যমে বহু মানুষের একটা আর্থিক সমৃদ্ধি অনেকে আশা করেছেন এবং প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় নিজেরা গিয়ে দেখেছি যে সেখানে বিভিন্ন জায়গায় স্টল দেওয়া হয়েছে। বিভিন্নভাবে এত মানুষ আসছেন, তারা অনেক কষ্ট করে যেভাবেই আসুক না কেন, সে গাড়িতে হোক, বাসে হোক, অনেকে মোটর বাইকে করে হোক, এবং প্রচুর পার্সোনাল কার, এত পার্সোনাল কার। ভারতবর্ষের যে মধ্যবিত্ত শ্রেণী এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে একটা দেখা গেল, সেটা কিন্তু সচক্ষে দেখে মানে একটা অভিজ্ঞতা অন্য রকম। তাদের স্বাভাবিকভাবে আগেই এটা হয়েছিল যে ভারতের অর্থনীতিতে 1% জিডিপি গ্রোথ হবে এবং আজকে তার রিপোর্টও বেরিয়েছে এবং সেক্ষেত্রে একটা এক্সপেক্টেড একটা গ্রোথ হয়েছে। কিন্তু যেখানে এত গ্রোথ সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত এই সপ্তাহটায় আমরা কি দেখতে পেলাম, একটা দেখা যাচ্ছে যে মার্কিন ডলারের তুলনায় টাকার পতন, প্রায় 4% টাকার দাম ডলারের তুলনায় পতন হয়েছে এবং মধ্যবিত্তের জীবনের উপর একটা কিন্তু বেশ লম্বা চওড়া একটা কিন্তু প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং মুদ্রাস্ফীতি জায়গাটাও বেশ শোচনীয়। এবং সবচেয়ে বড় কথা, নিফটির ইতিহাসে 1996 সালে নিফটি প্রতিষ্ঠিত হবার পর থেকে হাইয়েস্ট মানে যাকে বলা যায় তার ক্ষতি হয়েছে। এবং যেভাবে আর কি বিভিন্নভাবে নিফটি এবং শেয়ার বাজারে ধস নেমেছে, তাতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং এই ধসের কারণটা কি, অনেকে কি উইথড্র করে নিতে চাইছেন ভারতীয় শেয়ার বাজার থেকে, বিদেশি যারা স্টক যাদের রয়েছে, এই সমস্তগুলো প্রশ্নগুলো রয়েছে। ফলে একটা দিক, এরকম একটা দিক যেমন রয়েছে মধ্যবিত্তদের অবস্থা, সুপার রিচদের তো মানে তারা অপ্রতিরোধ্য এই মুহূর্তে। মধ্যবিত্ত একটা ডিক্লাইনিং, এবং সবচেয়ে বড় কথা গরিব কেমন আছে, সেই গরিবেরা যারা দেখলাম আর কি, এমনকি এক একটা গাড়িতে করে অনেকে আসছেন, ভাবলে অবাক হতে হয়, যেগুলো ক্যাটেল ট্রেডিং হয়। বহু মানুষ আর কি, গরিব মানুষ, তারা এতটা ধার্মিক, এতটাই তারা হচ্ছে দেশের ধর্ম থেকে শুরু করে এই সমস্ত শ্রমজীবী মানুষেরা, তাদের স্যালুট করতে হয়। তারা অভূতপূর্ব ত্যাগ স্বীকারের মাধ্যমে তারা যাচ্ছেন। আর দেখে দেখে তখন ভাবছিলাম যে এরাই ভারতবর্ষের ধর্মকে বাঁচিয়ে রেখেছেন এবং হয়তো এর মাধ্যম দিয়ে হয়তো ভারতবর্ষের আগামী দিনে একটা বড় পরিবর্তন হতে পারে। কিন্তু আর্থিক ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা পর্যালোচনা করলে স্বাভাবিকভাবে কতগুলো বিষয় আসে যে আর্থিক পলিসিটা ঠিকমতো যাচ্ছে, এই আর্থিক পলিসিতে লাভবান কারা এই মুহূর্তে হচ্ছেন, বা শেয়ার বাজারের ধস নামাটা কিসের ইঙ্গিত, বা ডলারের তুলনায় টাকার এই পতন, এটা ভারতীয় অর্থনীতিকে আগামী দিনে কোন জায়গায় নিয়ে যাবে, এর একটা সুলুক সন্ধান হওয়া দরকার আছে। এবং সেই প্রয়োজনে আজকে আমরা এ বিষয় নিয়ে জনমতে থাকব। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রয়েছেন সুব্রত চৌধুরী, তিনি রয়েছেন অশোক মুখার্জি, ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতা, ট্রেড ইউনিয়ন অভিজ্ঞ ব্যাংক ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে, এবং রয়েছেন আর্থিক বিশেষজ্ঞ বিশ্লেষক ভাস্কর সিংহ রায়, ভার্চুয়ালি ভাস্কর সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন, অত্যন্ত সুপরিচিত বক্তা। তিনজনই টেলিভিশন ডিবেটে অংশ নিয়েছেন। সুতরাং আজকের জনমত শুরু করব। যারা দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গায়, ভারতীয় অর্থনীতির সুলুক সন্ধান করুন। তার কারণ এই ভারতীয় অর্থনীতি বা এই অবস্থায় যে জায়গায় গিয়ে রয়েছে, দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ, তারা যে জায়গায় রয়েছে,
এত বড় দেশে সেই জায়গাটাকে বোঝার ক্ষেত্রে আজকের পর্ব অত্যন্ত আপনাদের কাছে জরুরি এবং আকর্ষণীয় হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি সুব্রত চৌধুরীকে আপনি মুখবন্ধে মানে হলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটা বড় রকমের একটা জায়গায় যে এই যে ডলারের তুলনায় প্রায় 4% টাকার পতন, এইটা কে কিভাবে ট্যাকেল করবে আগামী দিনে আপনার সরকার? ট্রাম্প সরকার আসার পরে সারা বিশ্বজুড়েই ডলার খুব স্ট্রং হয়ে গেছে এবং ডলার ইন্ডেক্সটা বেড়ে গেছে এই কারণেই যে যে ডলারকে ট্রাম্প এমনভাবে মানে ইউএসের ফেডারেল ব্যাংক যেটা করেছে তাতে ডলার স্ট্রং হয়ে এসছে, কিন্তু তাতেই ভারতীয় রুপি উইক হয়নি। ডলারের কম্প্যারিজনে ইন্ডিয়ান রুপি খানিকটা উইক হয়েছে, কিন্তু অন্যান্য কারেন্সিগুলোর সঙ্গে, ধরুন ইউরোর সঙ্গে বা জাপানের কারেন্সির সঙ্গে, তার সেই কারেন্সির পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতীয় কারেন্সি অনেক স্ট্রং হয়ে আছে। ট্রাম্প আসার পরে যেহেতু ওনারা একটা পলিসি নিয়েছেন যে ভারতে যেমন চলছে আত্মনির্ভর ভারত, সেরকমভাবেই আমেরিকাতেও এখন চলছে মাগা, মানে মেক আমেরিকা গ্রেট এগেন। তো সেই বেসিসে ডলার খানিকটা স্ট্রং হয়েছে, কিন্তু আমার মনে হয় না এতে কোনো উদ্বেগের কোনো কারণ রয়েছে। কেননা ডলার একসাথে যদি খানিকটা উইকও হয়ে যায়, ইন্ডিয়ান রুপি খানিকটা যদি উইকও হয়ে যায় ডলার এগেনস্টে, ভারতীয় রপ্তানিগুলো সেই তুলনায় কম্পিটিটিভ থাকছে। সেই জন্য খুব একটা এই 2-3%, 4% কম হলেও আর কি, সেটা কোনো উদ্বেগের ব্যাপার নয় আর কি। অশোকবাবু, উনি বলছেন উদ্বেগের ব্যাপার নয়, কিন্তু কেন উদ্বেগটা তারপরেও আপনারা করছেন? দেখুন, একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যত ট্রেড ডিপোজিট ট্রেড ডেফিসিটটা বাড়বে তত কিন্তু ডলারটা দামটা বাড়ছে। তার কারণ হচ্ছে ডলার হচ্ছে আমাদের মেন যে কারেন্সি ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে ডলার। উনি যেটা বললেন আমি ওনার সঙ্গে একমত নই, কারণ আপনি যদি দেখেন জিডিপি কিন্তু এখন আজকে তো শনিবার তো মার্কেট বন্ধ থাকে, শুক্রবার অবধি 111 টাকা ছিল পার জিডিপি, এবং ইউরো কিন্তু বেড়েছে। জিডিপি 111 বুঝলাম না ঠিক ব্যাপারটা। জিডিপি মানে হচ্ছে আপনার গ্রেট ব্রিটেন পাউন্ড আর কি বলছে, গ্রেট ব্রিটেন পাউন্ড, জিবিপি আর কি, সরি, এটা হচ্ছে ইয়েতে। তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন এই ট্রেড ডেফিসিটটা যেটা আছে, মানে অর্থাৎ আপনার কি বলে, আপনার ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে যে তফাৎ, এইটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। 2024 সালে এটা ছিল 16 বিলিয়ন ডলার, আর সেটা আজকে 25-এ এসে দাঁড়িয়েছে 22 বিলিয়ন ডলার। অনেকটাই কমেছে, বেড়েছে অনেকটা। তার ফলে যেটা হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে, যেহেতু ডলারের দামটা বাড়ছে, ডলার বলে না, ডলারের সঙ্গে অন্যান্য কারেন্সিও বাড়ছে। কারণ আপনি দেখবেন একটা রিপোর্ট আছে, আমি আপনাকে রিপোর্টটা পাঠাতে পারি, তাতে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার বলছে এই মুহূর্তে ভারতবর্ষের টাকার পতনটা অন্যান্য এশিয়ার যত কান্ট্রিজ আছে তার তুলনায় সবথেকে বেশি। এটা কিন্তু একটা ঘটনা। এবং তার ফলে যেটা হচ্ছে, এর পরে আরেকটা জিনিস আপনি যদি দেখেন, লক্ষ্য করে দেখবেন যে ট্রাম্প একটা বলেছে যে গ্রিন কার্ড দেবে ফর যারা 5 মিলিয়ন ডলার দেবে। এর কতগুলো নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমি আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ধরুন আপনি আমাদের এখানে একটা ব্যাঙ্কগুলো একটা ডিপোজিট নেয়, সেটা হচ্ছে এনআরআই ডিপোজিট, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, যারা বিদেশে আছে, ভারতীয় বিদেশে আছে, তারা একটা টাকা পাঠায়, ভারতবর্ষে টাকা পাঠায়। এই যে টাকা পাঠায়, এইটা যখন তাদেরকে গ্রিন চ্যানেলের জন্য 5 মিলিয়ন ডলার তাদেরকে দিতে হবে গ্রিন জন্য, অর্থাৎ তাদের ওখানকার বসবাস করার জন্য, সেই ক্ষেত্রে কি হবে যে এরা কি করবে, আরও বেশি ডলার ওরা কি করবে, কলকাতা মানে ইন্ডিয়া থেকে তারা টাকা তুলে নিয়ে সেই টাকা দিয়ে ওরা ওই 5 মিলিয়ন ডলারের ওই গ্রিন করবে। 3 নম্বর ব্যাপার হচ্ছে, যারা বিদেশে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে তো ভীষণ রকম প্রবলেম হয়ে গেছে। কারণ 2 দিন আগেও পর্যন্ত 80 টাকা ছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে। এটা কত পার্সেন্ট? 140 কোটি ভারতের কত পার্সেন্টেজকে এটা আমি বলছি আমি বলছি এফেক্ট কিরকম, পরপর কিরকম এফেক্টগুলো আমি পরপর বলছি কি হতে পারে আর কি।
সেটার ক্ষেত্রে একটা হবে। আপনি বলছেন ভারতবর্ষে কিন্তু এনআরআই ডিপোজিটটা প্রচুর আছে, কারণ আপনাকে বুঝে নিন যে এনআরআই এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে তারা কী করে, তারা দু রকমভাবে ডিপোজিট করতে পারে। একটা হচ্ছে ইন টার্মস অফ ডলার, অর্থাৎ আপনি ডলারে ফিক্সড ডিপোজিট করলেন, আপনি ইন্টারেস্টটা পাবেন ডলারে, তার রেট অফ ইন্টারেস্টটা কম। ওকে, আর একটা হচ্ছে এনআরও, মানে হচ্ছে নন রেসিডেন্ট রুপি অ্যাকাউন্ট যেটা বলেন, সেখানের ক্ষেত্রে কিন্তু তার যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা কিন্তু আগের যে ইন্টারেস্টটা, ডলারে যদি আপনি ইন্টারেস্ট নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ট্যাক্সের ওকে, ব্যাপার আমি নেই। আমি 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 দুজনের বক্তব্য শুনলাম। সুব্রত বাবুর বক্তব্য যে এটা হচ্ছে মাগা এফেক্ট আর কি, যে কারণে কিন্তু এটাকে কি কমব্যাট মেকানিজম তৈরি হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত আমরা ধীরে ধীরে নিশ্চয়ই এগোবো। ফেনোমেনা যেটা, সেই ফেনোমেনা এস্টাবলিশ নিঃসন্দেহে এটা একটা ট্রেন্ড চলছে। ভাস্কর সিংহ রায়, এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা ভারতের অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছে? একদিকে একটা অন্য কাইন্ড অফ পার্টিসিপেশনস দেখা গেল, যদি মাইক্রো ইকোনমির অ্যাসপেক্টে হোক একরকম, জিডিপির অ্যাসপেক্টে হোক একরকম, এবং হচ্ছে টাকার দাম ডলারের তুলনায় পড়ছে, এবং শেয়ার বাজারে যে ধসটা আমরা লক্ষ্য করলাম, এটা একটা ব্ল্যাক ডে ছিল। এই ব্যাপারটাকে নিয়ে তোমার মূল্যায়ন কি? 1996 মতো শেয়ার মার্কেট পড়ে গেছে, কনসিকিউটিভ 5 মাস ধরে সেন্সেক্স গেল মনে করুন যে এক্সপোর্ট কমে গেছে, ডলারের দাম, মানে ডলার এক্সপেন্সিভ হচ্ছে, দাম কমে যাচ্ছে, জিডিপির ক্ষতি নেই, তাহলে ট্রিলিয়ন কথা বলেছিলেন এটা কোথা থেকে? এবং এই ট্যারিফ পাল্টা ট্যারিফ চাপানো, এই ট্রাম্পের ট্যারিফ চাপায়, ট্যারিফ যুদ্ধ। ভাস্কর সিংহ রায়, একটু অডিওটা একটু সমস্যা হচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বলতে থাকুন, হ্যাঁ বলুন। একটু অডিওটা সমস্যা হচ্ছিল না, মানে ট্যারিফের যে ব্যাপারটা, সারা বিশ্বে বাণিজ্য সারা বিশ্ব ধরে হবে। এখন কোনো দেশই নিজে একাকি তার বাণিজ্য করতে পারবে না, এক্সপোর্টের ওপর নির্ভর করে। দেখুন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা টাকা তুলে নিয়ে চলে যাচ্ছেন, কারণ অন্য জায়গায় রিটার্ন বেশি। আমাদের এখানে এতদিন ধরে যে শেয়ার মার্কেট পড়ছে, এটা সূচক, জিডিপি পড়ছে, কাজ নেই। এবং গভর্নমেন্টের কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, গভর্নমেন্ট যদি জিডিপি যদি বৃদ্ধি না হয়, তাহলে আপনার মানে রিসেশন আসবে। এবং এখানে রিসেশন যে আসছে সেটা আমরা বুঝতে পারছি, জিনিসপত্রের দাম সহ সময় ভারতবর্ষের যে জিনিসগুলো ইম্পোর্ট করে, ডলার যদি স্ট্রং হয়ে যায় তখন ইম্পোর্ট করতে অনেক বেশি টাকা লাগে। ট্রেড ব্যালেন্স, ট্রেড ডেফিসিট যা কিছু হয় সেগুলো এখানে মানে এটা একটা মানে নেতিবাচক একটা বিষয়ের মধ্যে রয়েছে। নির্মলা সীতারামন বলেছেন যে আমাদের এখানে হবে সেই হবে, কিন্তু আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা সার্ভিস, ভারতবর্ষের জিডিপিতে সার্ভিস ইন্ডাস্ট্রি একটা বড় জায়গায় ছিল। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে সময় দেখছি যে সার্ভিস ইন্ডাস্ট্রিরও পথ, এবং এখন রয়েছেন কেন্দ্রীয় সরকার কুম্ভ স্নানে। আমি বলছি যে কুম্ভ স্নানে ব্যস্ত থাকছে, ধর্মীয় বিষয়কে নিয়ে কেন্দ্রীয় সরকার উঠছে, কিন্তু আমার কাছে যে ইনকাম ট্যাক্সে 12 লক্ষ টাকা অব্দি ছাড় দেওয়া আছে, 12 লক্ষ টাকা মাইনে, সেটা নাকি বললো মধ্যবিত্ত বছরে 12 লক্ষ টাকা মাইনে পায়। এবং এখানে নির্মলা সীতারামন বাজেটে বোর্ডের কি ইকোনমি কথা, মানে কিছুদিন ধরে কাজ করবে, তাদের নিরাপত্তার জন্য। সুতরাং যদি কাজ না থাকে, জিডিপি বৃদ্ধি না হয়, ডলার যদি কম হয়, এক্সপোর্ট কমে যায়, তাহলে কোন সূচকের মাধ্যমে এবং জিডিপি, এখন আমাদের জিডিপি কতটা বাড়বে, সেটা নিয়ে কি করে বাড়বে, সেটা প্রশ্নের উত্তর। আমি আসবো ভাস্কর সিংহ রায়, আবার আসবো। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন, যে ফ্যাক্টরস, হ্যাঁ এটা ঠিক কথা, একটা মোবিলিটি দেখা গেছে কুম্ভ মেলায়, বা আপনার যেটা দেখেছিলেন একটা গ্লোবাল পার্সপেক্টিভ যে জায়গায় দাঁড়িয়েছে, এটা তো চিরকালই থাকে যে আমেরিকার পলিসি, কোন পার্টি আসবে তার উপর যদি ভারতের অর্থনীতি এই ব্যাপারটা থাকে যে ডলারের তুলনায় টাকা সত্যি তো আমদানি করতে অনেক সেখানে খরচ হয়ে যাবে, খরচ বৃদ্ধি পাবে।
ফলে যেটা হচ্ছে যে একটা মিডল ক্লাস লাইফের উপর একটা ভয়ঙ্কর রকমের একটা প্রেশার তৈরি হয়েছে, যেটা কিন্তু অন্যভাবে বিক্ষুব্ধ করতে পারে। এটা অ্যান্টিসিপেট করেই হয়তো এই মহাকুম্ভ, যেটা নিয়ে বহু বিতর্ক হয়েছে এবং বহুজন এ নিয়ে কমেন্ট করেছেন। তা এই মেজারমেন্টটাকে আপনারা কিভাবে এটাকে অ্যাড্রেস করবেন? মানে এক কোয়ার্টারে ধরুন জিডিপি এই বছরে কুম্ভ মেলার কারণে কিছুটা হয়তো হলো, বাদ বাকি সময়টা দেখুন, আমি যেটা আগে বলেছিলাম যে এটা কোনো উদ্বেগের ব্যাপার নয়। ডলার কেন উদ্বেগের নয়? উদ্বেগের তো উদ্বেগ করছেন সবাই। সারা পৃথিবীতে দেখুন, সারা পৃথিবীতে যখন IMF এর হিসেবে সারা পৃথিবীর অ্যাভারেজ জিডিপি হচ্ছে, গ্রোথ হচ্ছে যেখানে 3.2, সেখানে আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে Q3, যেটা দেশের ত্রৈমাসিক রেজাল্ট পাবলিশ হয়, সেটা এই Q3-তে তার রেট এসছে 6.8। মানে সারা পৃথিবী যেখানে 3.2-তে গ্রোথ হচ্ছে, সেখানে ইন্ডিয়া 6.8-এ গ্রোথ হচ্ছে। এই যে ইন্ডিয়ার যে স্টোরিটা রয়েছে, ইন্ডিয়া গ্রোথ স্টোরি, সেটা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, সেটা অটুট রয়েছে। এবং তার জন্যই সারা পৃথিবী যেখানে এত স্লোতে গ্রোথ হচ্ছে, জার্মানি মাইনাসে চলে গেছে, সেখানে ইন্ডিয়া 6.8-এ এত বড় একটা দেশ, এত বড় একটা ইকোনমি, সেটা এত স্পিডে এগোচ্ছে। সেই জন্য জিডিপি গ্রোথ কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। সেই জন্য সেটা চিন্তার কোনো ব্যাপারই নেই আর কি। ডলার এমন একটা জিনিস, যে ডলারে যেহেতু ডলার খানিকটা স্ট্রং হয়েছে, ইন্ডিয়ান রুপি সেই অনুপাতে খানিকটা উইক হয়েছে। কিন্তু আমি যেটা বলেছিলাম যে ইন্ডিয়ার যেহেতু এক্সপোর্টও খুব বড় মাপের আর কি, সেই জন্য এক্সপোর্টও কম্পিটিটিভ হচ্ছে এবং অন্য দেশগুলোর তুলনায় ইন্ডিয়ার এক্সপোর্ট খুব দ্রুত গ্রোথ হচ্ছে। সেই জন্য এটা অমূলক চিন্তা, মানে একটা অহেতুক একটা কথাবার্তা যে না এক্সপোর্টের পিছিয়ে যাবে। এক্সপোর্ট আসলে কম্পিটিটিভ হয়, যত ডলার এগেনস্টে যত বেশি রুপি পাওয়া যাবে, তত এই ইন্ডিয়ান এক্সপোর্ট তত কম্পিটিটিভ হয়ে যায়। সফটওয়্যারের এক্সপোর্ট তত বেশি কম্পিটিটিভ, আরও যত সার্ভিস আছে সেগুলো চিপার হয়ে যাবে। সেই জন্য অন্য দেশগুলোর তুলনা ভারত কম্পিটিটিভ হয়ে যায়। সেই জন্য এটা একটা ক্ষুদ্র ব্যাপার আর কি, খুব একটা বড় ব্যাপার নয়। যে হ্যাঁ, তেলের দাম যেটা ইম্পোর্টে থাকে, একটা তেলের দাম একটু বেড়ে যায়, সেটা একটা রয়েছে আর কি। কিন্তু সাথে সাথে এটা দেখতে হবে যে সারা পৃথিবী জুড়ে এখন তেলের দাম কিন্তু কমছে। ইউএসএ এখন নতুন পলিসি নিয়েছে, ড্রিল বেবি ড্রিল, তাতে দেখা যাচ্ছে যে $80 করে কিছুদিন আগে ছিল। ভাস্কর, বলুন। ইকোনমি ভুলে যাব, সোনার দাম বেড়ে যাচ্ছে, ডলার স্ট্রং হচ্ছে, জিডিপি কমে যাচ্ছে, থার্ড কোয়ার্টার কোম্পানিগুলোর রেজাল্ট খারাপ হচ্ছে, তারপরেও নাকি ইকোনমি ভালো আছে। সোনার দাম বেড়ে যাচ্ছে তো ভালো তো। ভারতে যত প্রত্যেকটা বাড়িতে যত সোনার দাম রয়েছে, সেই সোনার ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে, সেটা তো ভালো তো। একটা অ্যাসেট ক্লাসের দাম বাড়ে, গোল্ড মানে আমার কাছে ধরুন 1 গ্রাম যদি গোল্ড থাকে, সেটা যদি আমি 1 বছর আগে 72,000 টাকা পেতাম, আজকে 27,000 টাকা পাচ্ছি, সেটা তো ভালো তো। আপনার এই কথা থেকে তো একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ভারতের ইকোনমিটা আপনারা সুপার রিচ এবং হচ্ছে একদম আপার মিডল ক্লাসকে লক্ষ্য করে, যাদের কাছে গোল্ড হয়তো রয়েছে। আপনার যুক্তি সেক্ষেত্রে না, ওনার কথাতে যে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে তাতে ইন্ডিয়ার ইকোনমি উইক হয়ে যাচ্ছে, সেটা নয়। সমস্ত ভারতীয় বাড়িতে সমস্ত বাড়িতে গোল্ড থাকে। ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে সারা পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট কনজাম্পশন, হাইয়েস্ট বাই থাকে গোল্ডে। ভারতীয় বাড়িতে সবার বাড়িতে গোল্ড থাকে। উনি যেটা বলছেন গোল্ডের দাম বেড়ে যাচ্ছে বলে উইক হয়ে যাচ্ছে, উল্টো ধারণা। খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি বেসিক ইকোনমিক ব্যাপারটা জানেন না। তার কারণ হচ্ছে গোল্ডের, একটু বলতে পারবেন প্লিজ। আপনি এরকম ভাবে পার্সোনাল কথা বলবেন না। আপনি ইকোনমি জানেন না, অন ইয়ার এসব বলছেন। আপনি কি বলতে চাইছেন? আপনি ইকোনমি জানেন না মানে? আমি তাহলে তো অনেক কোশ্চেন করব। আপনি আমাকে কাউন্টার এরকম ভাবে কোশ্চেন করছেন, আপনি এভাবে বলছেন যে ইকোনমি জানে না। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বললেন গোল্ডের দাম বেড়ে যাওয়াটা ইকোনমির জন্য ভালো হচ্ছে তো। আপনি তো বলছেন গোল্ডের দাম বেড়ে যাচ্ছে বলে ইন্ডিয়ান ইকোনমি হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে এত বেশি গোল্ড রিজার্ভ রয়েছে, প্রত্যেকটা বাড়িরই তো অ্যাসেটের অ্যাপ্রিসিয়েশন। অডিও সমস্যা হচ্ছে, পিসিআর কে বলবো একটু ভাস্করের সাথে কমিউনিকেট করতে রিগার্ডিং অডিও। হ্যাঁ, অশোক বাবু দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি। আপনি যদি দেখেন যে আমাদের যে টোটাল ভলিউম অফ দিস মার্কেট, আমি তো বলতেই পারছি না, আমাকে একটু বলতে দেন তো। আমি বলছি যে পৃথিবীতে কোন ইকোনমিস্ট বলেছেন যে আমাদের গোল্ড রিজার্ভ থাকলেই এবং গোল্ডের দাম বাড়লে সেটা নাকি ইকোনমির জন্য ভালো। গোল্ড ইজ এ কাইন্ড অফ ইনফ্লেশন ইন্ডেক্স। গোল্ডের দাম বেড়ে যাওয়া মানে ইনফ্লেশন বেড়ে যাওয়া, এবং গোল্ড হচ্ছে আইডল অ্যাসেট, লোকে গোল্ডে ইনভেস্ট করবে, সেটা কোনো জেনারেশন হয় না। আপনি যদি গোল্ডের দাম বেড়ে যাওয়া, তার মানে হচ্ছে যে আপনার এটা ইকোনমির জন্য খারাপ কনসেপ্ট।
এটা আপনি আমাকে দরকার নেই, আপনি যে কোনো আপনাদের বিজেপির গেরুয়া ইকোনমিস্টের কাছেও জানতে পারেন। আপনি ইকোনমিক্সটা দেখে নেবেন, কোনো ইন্ডেক্সেই গোল্ডের কম্পোনেন্ট থাকে না। আপনি কি সব বলছেন আমরা বুঝতেই পারছি না। সেটা হচ্ছে আপনাদের, আমি যে বলছি যে গেরুয়া ইকোনমিতে এটা কথা বলা হচ্ছে। গেরুয়া না, আপনারাই আপনারা আমি জানিয়ে আসছি নেবেন আর আসছি কি। হ্যাঁ অশোক বাবু দেখুন সেটা গেরুয়া হচ্ছে ইকোনমিটা বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে টোটাল ভলিউম অফ দ্য মার্কেট, মানে এই আমাদের যে মার্কেট, শেয়ার মার্কেটের কথা বলছি, এটা হচ্ছে 438.9 লাখ ক্রোর। এর মধ্যে এই মানে এই আপনার সেপ্টেম্বরে এটা ছিল আপনার প্রায় 28,900 মতো ছিল, সেটা এখন তো তলানিতে এসে ঠেকেছে। এবারে আপনাকে বলছি এর ফলে যেটা লস হয়েছে সেটা হচ্ছে মোর দ্যান 80 লাখ ক্রোর। একটা কথা মনে রাখবেন, একদিনে 8 লক্ষ কোটি টাকা পর্যন্ত লস হয়েছে। এবারে হচ্ছে নিফটি তো অল টাইম রেকর্ড করে গেছে, মানে ফল করে গেছে। এবারে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এর ফলে যেটা হচ্ছে যে আমি আগের দিনও আপনার মনে আছে 1 তারিখে আমি আপনার এখানে বাজেট ডিসকাশনে এটা বলেছিলাম যে এফআইআইকে যদি, এফআইআই হচ্ছে এমন একটা বস্তু যারা কি করে, যারা ইনভেস্ট করে হচ্ছে কোথাকার মার্কেটটা ভালো। এখন ওরা দেখেছে ইন্ডিয়ান মার্কেট খারাপ, এবারে এইখান থেকে টাকা ওরা তুলে নিয়ে গিয়ে চায়নাতে ইনভেস্ট করছে। আপনি লক্ষ্য করে দেবেন চায়নাতে কিন্তু 15% গ্রোথ হয়েছে ইন মার্কেটে। এবারে আরেকটা জিনিস আপনাকে বলছি সেটা হচ্ছে যে এইভাবে যদি, এবং সবথেকে বড় কথা আপনাকে বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে 18 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট আছে, ডিম্যাট অ্যাকাউন্ট। তার মধ্যে ধরে নিলাম 50% ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রেখেছে কিন্তু বোধহয় অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। কিন্তু যদি সেটাও 50% কি 40%ও ধরি, তাহলেও কিন্তু 6-7 কোটির মতো মানুষ, তারা কিন্তু দে আর সাফারিং। খালি এলআইসি, আপনারা জানেন দুরকম হয়, একটা হচ্ছে এফআইআই, একটা আছে ফরেন ইনস্টিটিউশনারি ইনভেস্টার, আর একটা হচ্ছে ডাইরেক্ট ইনস্টিটিউশনারি ইনভেস্টার, যারা হচ্ছে ডিআইআই যাদের বলে, তারা হচ্ছে যেমন ধরুন এলআইসি, মিউচুয়াল ফান্ড, এরা করে। আবার এমনি কমন ইনভেস্টাররা আছে। কত কোটি টাকা লস হয়েছে জানেন? এলআইসির কত কোটি টাকা লস হয়েছে সেই ফিগারটা বলে দিন। 80 লাখ ক্রোর, আমি তো বললাম 80 লাখ ক্রোর। 80 লক্ষ কোটি টাকা এলআইসি সব থেকে বেশি মিউচুয়াল ফান্ড কেনে। এবার এলআইসির লস হয়েছে 84,000 কোটি টাকা। 84,000 কোটি টাকা লস করেছে, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ এলআইসি। উনি বলছেন ইকোনমি ভালো আছে। মানে এইটা আমি একটু খুব ক্লিয়ার কাট, এই যে লস বা অনেকক্ষণ ধরে যেটা চলে যায়, লস হয়েছে, পড়ে যাচ্ছে, এটা হচ্ছে আবার ভারতীয় জনতা পার্টি বা হচ্ছে দেশের ইকোনমিক জায়গা থেকে একটা বলছে যে এই যে কুম্ভ মেলার একটা এফেক্ট হচ্ছে, মানে মোবিলিটি কোয়েশ্চেনে সাধারণ মানুষের, এই দুটো জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। মানে এই লসটা, এই যে এটার জন্য কি নরেন্দ্র মোদীর অর্থনীতি দায়ী? মানে একদম স্পেসিফিক। দেখুন আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট ওই সেপ্টেম্বর থেকে পড়া শুরু করেছে। প্রথম দিকে বাইডেনের আমলে আপনি জানেন যে ইনফ্লেশন হয়েছিল, ওখানে হয়েছিল আপনার ওই কি বেড়েছিল, যে কারণেই ট্রাম্প এসছে, ক্ষমতায় এসছে ভোটে। এবারে আমার কথা হচ্ছে তা না, এবং এখন যেটা হচ্ছে একটা ট্রেড ওয়ার চলছে বিটুইন কি বলে মেক্সিকো, কি বলে কানাডা, এদের সঙ্গে একটা ট্রেড ওয়ার চলছে, এবং চায়না, এই সমস্ত দেশগুলোর সঙ্গে করছে। এখন পৃথিবীর দেশগুলোর মধ্যে বাইপোলার সিস্টেম চালু হয়ে গেছে। অল্টারনেট কারেন্সির খোঁজে সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে যে কী করে অল্টারনেট কোনো কারেন্সি করা যায়। কিন্তু মুশকিলটা হলো যে আমরা কি করলাম, বিদেশ থেকে মদ আসবে তার ওপর ট্যাক্স চাপালো, আমরা কি করলাম সেই দামটাকে ঠিক যাতে থাকে, আমরা কি করলাম তার ওপর ট্যাক্স রিলিফ করলাম। আপনাকে বলছি, আপনি যদি বাজেটটা দেখেন, বাজেটে আপনি দেখবেন যে 25% বিদেশি গাড়ির ক্ষেত্রেও কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, 25% অফ দ্য কি বলে টোটাল বাজেট আমাদের যায় হচ্ছে রিপেমেন্ট করতে। এরপরে আরো ডেফিসিট হবে। না, উনি তো বললেন যে আত্মনির্ভর ভারত, তাহলে কি সেটা ফেল করছে? মানে আপনার বক্তব্যটা কি? অ্যানালিসিসের পর স্ট্যাটিস্টিক্যাল প্রচুর আসছে, আর উনি বলছেন এইটা বিরাট সংকট কিছু না, এটা থেকে উত্তরণ করবে, সেই স্ট্র্যাটেজি হয়তো উদাহরণ আছে। দেখুন আপনার ওই জায়গাটা আমার কেন জানি মনে হচ্ছে যে 2008-এর যে ক্রাইসিসটা হয়েছিল,
ওকে, সাবপ্রাইম ক্রাইসিস, এই ক্রাইসিস কিন্তু আবার আসছে এবং সেটা ইন্ডিয়াতে ভীষণভাবে এফেক্ট করবে। এটা আপনার আশঙ্কা, আপনার মনে হচ্ছে সুব্রত বাবু? দেখুন, শেয়ার মার্কেট এমন একটা মার্কেট এরিয়া যেখানে প্রাইসটা কিন্তু সবসময় ইউনিডাইরেকশনাল থাকে না, একদিকে বাড়তেই থাকবে সেরকম হয় না, কিছুদিন বাড়ে আবার কমে আসে, কিছুদিন বাড়ে কমে আসে, এভাবেই আপ অ্যান্ড ডাউন করে করে মার্কেটটা চলতে থাকে। ধরুন যদি 2014-তে যদি নিফটি দেখেন আর কি, আমাদের মার্কেট সম্বন্ধে কমেন্ট করা উচিত নয়, কেন মার্কেট একটা বিরাট বড় ব্যাপার, আমরা অর্থনীতি সম্বন্ধে কমেন্ট করা উচিত আর কি। তাও উদাহরণের জন্য যে 2014-তে যখন এই মোদি পরিচালিত সরকার এসেছিলেন তখন নিফটি ছিল 6000-এর মতো, ইন্ডেক্স ছিল 6000-এর মতো, আজকে সেটা দাঁড়িয়ে আছে 22,000, যেটা 27,000 থেকে 22,000 সামথিংয়ে চলে এসছে। খানিকটা মার্কেট ওপরে যায়, খানিকটা নিচে নেমে আসে, এটাই হচ্ছে পদ্ধতি। আজকে খানিকটা নেমে এসছে, যেমন ধরুন 2020-তে ইন্ডেক্স নেমে গেছিলো 8,000-এ, আজকে থেকে 5 বছর আগে নিফটি ছিল 8,000 সামথিংয়ে, সেখান থেকে আজকে আবার 21,000-এ এসছে। তো মার্কেট আপ অ্যান্ড ডাউন হতে থাকবে, যারা মার্কেটে যান তারা জানেন আর কি, এটা মার্কেট হচ্ছে রিস্ক রয়েছে, মার্কেটে আপ অ্যান্ড ডাউন রয়েছে, মার্কেটে মুভমেন্ট থাকে। এবং শেয়ার মার্কেটে যেমন ধান কেটে যেমন ধান হারভেস্টিং হয়, শেয়ার মার্কেটে যখন এমন একটা মার্কেট যেখানে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে, তারপর প্রাইস কারেকশন হয়। একটু ক্লোজ করতে দিন, কেননা অশোকদা, শেয়ার বাজারের এটা একটা ফল হয়েছে, কিন্তু এটাকে বিস্তৃতভাবে আলোচনা করলে 4 ঘন্টা সেশন চলতে থাকবে, এর জন্য বিভিন্ন আলাদা আলাদা কিছু চ্যানেলও আছে যারা এই ধরনের করে। আমার কথাটা হচ্ছে যে সাবপ্রাইম ফেলিয়ারের কথা 2008-এর কথা বলো, কতগুলো ইঙ্গিত আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা ঠিক কথা যে আন্তর্জাতিক স্তরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে বাণিজ্য যুদ্ধ চলছে, ভারতের পদক্ষেপটা যেটা যাতে সাবপ্রাইম ফেলিয়ার আটকানো যায়, সেই সময় একটা পদ্ধতিতে ভারতের উপর এফেক্টটাকে ওরা অ্যাড্রেস করেছিল, এটা একটা বড় সাফল্য ছিল সেই সময় ইউপিএ সরকারের 1 সরকারের শেষের দিকে। এই জায়গাটাকে সম্পর্কে কি বলবে, কেন এটা সাবপ্রাইম ফেলিয়ারের কথা বলছি, এটা বলবেন, তারপর আমি ভাস্করের কাছে আসছি। দেখুন, ইন্ডিয়া এমন একটা মার্কেট যেটা বিগত 20 বছরে সারা ওয়ার্ল্ডে যখন অনেক এফেক্ট হয়েছে, কিন্তু ইন্ডিয়া এফেক্ট হয়নি, কেন ইন্ডিয়ান মার্কেটটা ভীষণ রেজিলিয়েন্ট মার্কেট। আজকে যেমন ধরুন, আজকে এফআইআইসরা বিক্রি করে চলে গেছে আর কি, লাস্ট 5 মাস ধরে ওরা বিক্রি করছে, এবং বিক্রি করে ওরা ইউএসএতে পার্কিং করছে, খানিকটা চায়নাতে পার্কিং করছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু সেরকমভাবে ইন্ডিয়াতে এখন প্রাইসটা সেরকমভাবে পড়েনি। এফআইএসরা প্রায় 3 লক্ষ কোটি টাকা সেল করেছে, কিন্তু ডোমেস্টিকে আমাদের যে মিউচুয়াল ফান্ড যা আছে, প্রত্যেক মাসে 48,000 কোটি টাকা করে ভারতীয় জনগণ 48,000 কোটি টাকার পাম্প করছে, সেজন্য ওরা বিক্রি করছে, কিন্তু ভারতীয় জনগণ কিনে যাচ্ছে আগে, সেজন্য যতটা ওরা বিক্রি করেছে ততটা কিন্তু পড়েনি। আজকে ওরা এই মুহূর্তে ওরা ফিরে যাচ্ছে, এই কারণে ওদের প্রফিট বুকিং আছে, ওদের কান্ট্রির নিয়ম রয়েছে, ট্রাম্পের ইনকাম ট্যাক্স রুল রয়েছে। কিন্তু ভাস্কর সিংহ রায় যেটা বলছে, মানে এলআইসির লসটা, আমি যেটা বললাম যে কোনো মার্কেটে কি হয়, যখন আপনি যদি মুভমেন্ট দেখেন 2008-এ 2014-তে মার্কেট খানিকটা টপে যাওয়ার পর 10% 15% কারেকশন থাকে, আজকে সেই কারেকশন ফেজে আছে। এটা হচ্ছে শেয়ার মার্কেট ল্যাঙ্গুয়েজে কনসলিডেশন ফেজ, এটা দৃঢ়ীকরণ হচ্ছে, যেই প্রাইসটা হয়েছে সেটাকে কনসলিডেটেড করা হচ্ছে, সেটা চিন্তার বিষয় না। আজকে হয়তো 5 মাস ধরে খানিকটা সেল হয়েছে, কিন্তু আবার ঠিক 1 বছর পরে আমরা যখন এই স্টুডিওতে বসে দেখবো, তখন হয়তো দেখবো আরও প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে। যেটা ইন্ডিয়ার যেটা আন্ডারলাইং অ্যাসেট, সেটা হচ্ছে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি রয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এবং সেটা চলছে। তার জন্য ইনভেস্টমেন্ট আসছে। ট্রাম্প, আজকে মোদিজি ইউএসএতে গেছেন, টেসলা ওখান থেকে এলন মাস্ক কথা বলে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্টের জন্য প্রমিস করেছেন। তো ইন্ডিয়াতে কিন্তু গ্রোথ, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট আসছে। খানিকটা আমি যেটা বলেছি, শেয়ার মার্কেট যেমন একমুখী ঊর্ধ্বমুখী হবে এরকম নয়, খানিকটা নিচেও আসে, সেই কারেকশন ফেজ, কনসলিডেশন ফেজে আসছে, কিন্তু এটা সেটা উদ্বেগের ব্যাপার নয় আর কি। ভাস্কর সিংহ রায়, আসছি। ইন্টারনাল প্রোডাকশন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং এগ্রিকালচারাল প্রোডাকশন, যদি ডেটাগুলো নিয়ে বসতাম তাহলে দেখাতাম যে কিভাবে পড়ে যাচ্ছে, এবং আমাদের এখান থেকে এক্সপোর্ট কমে যাচ্ছে, সূচক এক্সপোর্ট কমে যাচ্ছে, ইন্টারনাল প্রোডাকশন কমে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে যাচ্ছে, গাড়ি সংস্থাগুলো চলে গেছে, শেভরলের থেকে আরম্ভ করে ফোর্ড, তারা চলে গেছে, কিন্তু ইকোনমিটা কি ভালো? ওই নরেন্দ্র মোদী 5, উনি হয়তো বলছেন পশ্চিমবঙ্গের কথা বলছেন, বোধহয় দেশের কথা না, উনি পশ্চিমবঙ্গের কথাই বলছেন। আমরা ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, ঠিক।
আমরা ধরে ঠিকই নিচ্ছি, বলেছেন, আপনি আপনি তো- ঠিকই বলেছেন। পশ্চিমবঙ্গ থেকে তো সবই চলে যাচ্ছে আর কি, গাড়িও চলে গেছে, আর গাড়ি যেটা বললেন ন্যানো তো চলেই গেছে, সবাই জানে। পশ্চিমবঙ্গের ডেটাগুলোই বলছেন আপনি। হ্যাঁ, ঠিকই। গোয়ালঘরে বলছেন, ঠিকই বলছেন, ফোর্ড আর শেভরোলেট এটা পশ্চিমবঙ্গে ছিল না, কোথায় ছিল? গোয়ালঘরের ইকোনমি আপনি গল্প করছেন, ঠিক আছে। গোয়ালঘরের ওই গোমাতার উন্নতি হয়েছে, হ্যাঁ, উত্তরপ্রদেশে গোমাতার উন্নতি হয়েছে, এটা ঠিক। আমি বলছি যে ইকোনমি যারা বোঝে, ইকোনমিক যে ডেটাগুলো নিয়ে আপনি যদি বসেন, তাহলে দেখবেন যে 1996 এর পর শেয়ার মার্কেটে ধস, এটা চলে যাওয়া, আবার তারা এসে কোনোদিনও এই জায়গায় যেতে পারবে না। তাহলে আমাদের যে ভারতবর্ষের সব থেকে বড় যে মিউচুয়াল ফান্ড কেনে, আমি জানি না উনি কোথা থেকে এই তথ্যটা পেলেন, এই একদম মানে অম্লান মতন, যে মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা নাকি কত 48,000 কোটি টাকা প্রতি মাসে দিচ্ছে, উনি কবেকার দিচ্ছেন আমি জানি না। আমি একটা কথা দেখুন, এগুলো রেকর্ডিং থাকবে। আমি বলছি যে শেয়ার মার্কেট পড়ে যাওয়ার যেটা নিয়ে সারা ভারতবর্ষের সমস্ত ইকোনমিস্টরা চিন্তিত, এবং মাঝে মাঝে আগে কি হতো, শেয়ার মার্কেটে পড়ে গেলে তখন এই মিউচুয়াল ফান্ড গুলো কিনে শেয়ার মার্কেটকে উপরে রাখতো। কিন্তু এখন যেটা হয়েছে, এলআইসি সব থেকে বেশি, এলআইসি এই ইনভেস্ট করতে করতে শেয়ার মার্কেটকে সাপোর্ট দিতে না পেরে 84,000 কোটি টাকা লস করেছে। আপনি বলছেন যে শেয়ার সাপোর্ট দিচ্ছে বলেই প্রত্যেক মাসে ইন্ডিয়াতে, আপনি জেনে রাখুন, আপনার যদি খুব ভালো করে স্বচ্ছ ধারণা না থাকে আর কি, প্রত্যেক মাসে ইন্ডিয়াতে 46 থেকে 48,000 কোটি টাকা এলআইসি এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড থেকে কালেকশন হয়। সেই টাকাটা মাসের শেষে 26 তারিখ থেকে 5 তারিখের মধ্যে পুরো ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে ইনভেস্টেড থাকে। এটা জেনে নিন আপনি। আপনি ওখানে বসে অম্লান বদনে ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। আপনি ভুল বলছেন। আপনি বলছেন জিডিপি নাকি কমে যাচ্ছে ইন্ডিয়ার। আপনি তথ্য দিচ্ছেন, আপনি অবলীলায় বলে যাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটে নাকি, ইন্ডিয়ান ইকোনমি নাকি জিডিপি কমে যাচ্ছে। আপনি বলুন, আপনি গরু গোবর গোমূত্র নিয়ে কথা বললে আমি কথা বলবো না, কিন্তু ইকোনমি নিয়ে কথা বলবেন না। তার কারণ হচ্ছে আপনি একমাত্র ব্যক্তি যিনি বলছেন যে ডলার, সোনার দাম বাড়লে নাকি ইকোনমির জন্য ভালো। ভারতীয় ফ্যামিলিদের জন্য ভালো, সেটাই আমি বলেছি। ভারতীয় প্রত্যেকটা পরিবারের যা গোল্ড আছে তার অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আপনি যেটা হয়তো একটা কুমিরের কান্না দেখাতে চাইছেন যে শেয়ার মার্কেট চলে যাওয়াতে অসুবিধা হচ্ছে, ঠিক তাই হয়েছে। জ্ঞান করেন, তাহলে আমি আর কথা বলতে পারছি না, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি, আপনি আপনার গোয়াল ঘরের ইকোনমি বোঝান লোক। আমি বলতে চাইছি যে সোনার দাম বেড়ে যাওয়া ইকোনমির জন্য এটা একটা অশনি সংকেত। সোনার দাম বেড়ে যাওয়া মানে যে অ্যাসেটটা বাড়ছে তার প্রোডাক্টিভিটি নেই। সোনার দাম বেড়ে যাওয়া মানে নন প্রোডাক্টিভ জায়গাতে আপনার প্রাইস বেড়ে যাওয়া মানে সেটা ইকোনমির জন্য ভালো নয়। আপনার 5 ট্রিলিয়ন ইকোনমির যে কথা নরেন্দ্র দামোদর দাস বলেছিলেন, সেটা 5 ট্রিলিয়ন ইকোনমি কোনো গ্রোথ স্টোরিই নেই। সুতরাং আমাদের এখানে কি ইকোনমি কথা বলছে, মানুষের চাকরি নেই। এতদিন ধরে সব থেকে বেশি বেকারত্বের সময়, এটা আমার কথা নয়, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, 40 বছরের মধ্যে বেকারত্ব সব থেকে বেশি। কাজ নেই, কি ইকোনমি, কখন কোনো কাজ পাচ্ছে, কখন কাজ পাচ্ছে না। সেখানে ওই কুম্ভে স্নান করা দরকার, আর কুম্ভে যারা বিরোধিতা করবে তারা নাকি শুয়োর। এই তো সব নেতাদের সব ওই যোগী আদিত্যনাথ সবাই। আমরা চাইছি, আমরা চাইতাম যখন 2008-এ, যেটা অশোকবাবু বলছিলেন, 2008-এ সাবপ্রাইম ক্রাইসিসটা হচ্ছে অন্য জিনিস। যখন বাজারে বিক্রি করতে গেল তখন বাজারে ক্রেতা থাকলো না, প্রচুর লোন। সাবপ্রাইম ক্রাইসিসটার সঙ্গে এটা নেই যে আপনি লোন নিয়েছেন, ব্যাংকগুলো যখন বিক্রি করতে গেল ওই যে অ্যাসেট গুলো, সেই অ্যাসেট কেনার লোক ছিল না। কিন্তু মনমোহন সিং, মনটেক সিং আলুওয়ালিয়া ছিলেন। হ্যাঁ, কোনো আমাদের যারা অর্থনীতি দেখতেন তারা কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞ ছিলেন। ভারতবর্ষের 1991 সালে কংগ্রেসের যে নিউ ইকোনমিক পলিসি, সেই ইকোনমিক পলিসি গ্রোথটা কিন্তু এখন থমকে গেছে। এবং আমি আপনাকে বলছি, মোদি ডোনাল্ড ট্রাম্প আসার পরেই আগেই কমিয়ে দিলেন। হ্যাঁ, আগেই কমিয়ে দিলেন যে না, ট্যারিফ কম করে। ট্যারিফের যে লড়াইতে যদি দেখা যায়, ভারতবর্ষ অনেক, ট্রাম্প কিন্তু ব্যবসা বোঝে। ট্রাম্প যদি দেখে যে আমাদেরকে বাধ্য করে যে, তাহলে কিন্তু আমাদের ইকোনমির জন্য অশনি সংকেত হয়ে আছে। আগামী দিনে ইকোনমি ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট, হ্যাঁ ঠিকই, এই অশনি সংকেতটা যে রয়েছে অনেকগুলো ফ্যাক্টর, শুধু এইটাকে মানে জাস্ট এরকম হয়ে যাবে এরকম আগে এসছে, ধরুন বিভিন্ন, আপনিও বিচক্ষণ মানুষ, একটা অ্যানালিসিস দেবেন, ভাস্কর সিংহ রায় তার অ্যানালিসিসে, কিন্তু কোথাও একটা রয়েছে, মানে ধরুন টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে ইকোনমিক টাইমস যেভাবে আর কি নিফটি সেদিনকে পতন, এতগুলো ইন্ডিকেশন, সেটা কিন্তু অনেককে ভয় ধরাচ্ছে। অশোকবাবু কিছু বলতে চাইছেন? আমি পিসিআরকে বলবো, কেউ জনমতে যারা অংশগ্রহণ করতে চাইবেন এই বিষয়ে,
আপনারা তা অংশগ্রহণ করতে পারেন। আপনাদের জন্য একটু ফোন লাইন খুলে দিচ্ছি, বলুন। দেখুন, একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই মার্কেটে যারা লস করেছে সেমন হচ্ছে এফএনজিসি সাধারণত মানে এরা শেয়ার পড়লো, আবার কিছুদিন মধ্যে আবার ওরা মানে বাউন্স ব্যাক করে। এবারে কিন্তু পড়ছে তো পড়ছেই। আইটি সেক্টর ভারতবর্ষের মেজর একটা সেক্টর, আপনি যারা সার্ভিস সেক্টর, যারা ম্যাক্সিমাম এক্সপোর্ট করে, সেটাও কিন্তু পড়ছে, ব্যাংক পড়ছে। কারণ ব্যাপারটা হয়ে গেছে যে এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যে কনফিডেন্স লেভেলটা অফ দ্য কী বলে আপনার এই লোকেদের, যে ইনভেস্টারদের কোনো কনফিডেন্স লেভেলটা বাড়ছে না। ধরুন শেয়ার মার্কেট পড়েছে ঘটনা, তো এই ব্যাপারে আমরা কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের ফিনান্স মিনিস্টারের কোনো রকম বক্তব্য আমরা পাইনি। অথচ আপনি যদি 2008-এর ক্ষেত্রে বলছেন, সেই ক্ষেত্রে যদি দেখেন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু রেগুলার কোর্সে ফিনান্স মিনিস্টার ছিলেন প্রণব মুখার্জি, আর ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মনমোহন সিং। তারা কিন্তু রেগুলার এই ব্যাপার নিয়ে বলে গেছেন। এক, 2 নম্বর যে ভাস্করের সঙ্গে আমি একটা জায়গায় একমত হতে পারছি না, কারণ একটা কথা যেটা এসছে সমীক্ষাতে, সেটা বলছে 100 কোটি লোকেদের পারচেজিং পাওয়ারটা কমে গেছে। দে ডু নট হ্যাভ এনি ডিপোজিট। তো এই জায়গাটায় কিন্তু অর্থাৎ লোকেদের পারচেজিং পাওয়ার যদি কমে যায়, তাহলে আপনি যে প্রোডাকশন করবেন সেই প্রোডাকশনটা পারচেসিং পাওয়ার হলে সাবপ্রাইম ফেলিয়ারের দিকে আমি এই কারণেই বলেছি 2008-এর ব্যাপারটাই এই জায়গাটা। এটা সাম্প্রতিক এই নিয়ে অনেকগুলো রিপোর্টও হয়েছে। 100 কোটি প্রায় সংখ্যক মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা সংকুচিত হয়েছে। আরেকটা কথা বলছি, ভাস্কর যেটা বলল তার সঙ্গে আমি একমত, যে 2024-এ ট্রেড ডেফিসিট ছিল $16 বিলিয়ন, আর 2025-এ এসে দাঁড়িয়েছিল $22 বিলিয়ন। অর্থাৎ 6 বিলিয়ন ডলারের কিন্তু ডিফারেন্সটা বেড়ে গেছে। অর্থাৎ আমাদের ইম্পোর্টটা বেড়ে গেছে, এক্সপোর্টটা কমে গেছে। এই জায়গাটা কিন্তু দাঁড়িয়েছে $6 বিলিয়ন। এটা আমার কথা না, এটা কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স এটা বলছে। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আরেকটা না, ঠিক আছে, বলতে দিন। $3.5 ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে $6 বিলিয়ন সাময়িক ট্রেড ডেফিসিট সেটা খুব বড় ব্যাপার নয় আর কি। মানে সেটা মেকআপ আজকে যেহেতু ইন্ডিয়া এখন চেষ্টা করছে যে বিকশিত ভারত ডেভেলপ ইকোনমি করার, এবং যে ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে সেখানে $6 বিলিয়ন মতো ট্রেড ডেফিসিট খুব একটা বড় ব্যাপার নয় আর কি। ট্রেড ডেফিসিট ব্যাপারটা আমি 6 বিলিয়ন বলছি না, আমি বলছি 22 বিলিয়ন হয়েছে, মানে $6 বিলিয়ন এক বছরে বেড়ে গেছে ট্রেড ডেফিসিট। আমি সেটা বলছি। আমি সেটাই বলতে চাইছি যে এত বড় একটা ইকোনমির জন্য $6 বিলিয়ন ডেফিসিটটা খুব একটা চ্যালেঞ্জিং না। 6 বিলিয়ন মানে 50,000 আমি কোটি ওইটা টাকা। ঠিক আছে, ডেফিসিট বাড়বে কমবে মনমোহন সিং এর কিন্তু আমলে। দেখুন, আজকে আমার কথা হচ্ছে যে এই যে 100 কোটি মানুষের ক্রয় ক্ষমতা, আমি প্রথম থেকে কিন্তু এটা বুঝতে পারছি যেটা মানুষের উপর চাপ পড়ছে। বাজারে গেলে ক্রয় ক্ষমতাটা কমেছে। মানে ধরুন সরকারি ব্যবস্থায়, ভারতবর্ষের সব রাজ্যে সরকারি ব্যবস্থায় যে স্কুল কলেজ, তার শিক্ষার মান পড়ছে অ্যাক্রস ভারতে, অ্যাক্রস। বেসরকারি জায়গায় পড়াশোনার খরচা বর্ধিত, ওষুধপত্রের দাম বর্ধিত। তাহলে সেভিংসটা তো স্বাভাবিক একটা বড় জায়গায় গিয়ে এফেক্ট ফেলছে মিডিল ক্লাসে। এটা কি আপনি মানেন? পারচেসিং পাওয়ারের একটা যে ডেটা এসছে সেটা আজকে দেখাচ্ছে যে খানিকটা পারচেসিং পাওয়ার চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কিন্তু সাথে সাথে একটা জিনিস দেখুন আর কি, 2014-তে 39 কোটি লোক ভারতবাসী ছিলেন গরিবী রেখার নিচে, চরম দারিদ্র্যের নিচে ছিল 39 কোটি। আজকে গত 11 বছরে 25 কোটি লোক সেই গরিবী রেখা থেকে উঠে এসছেন। তা তাদের 25 কোটি লোক মুক্তি পেয়েছে। 25 কোটি মানে প্রায় ইউএসের 80% পপুলেশন। সেটা একদিকে বিরাট অ্যাচিভমেন্ট। তো এই যে ডেটাটা রয়েছে যে পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে, সাথে সাথে এটাও ঠিক যে 25 কোটি লোক চরম দারিদ্র্য থেকে উঠে এসে নিম্ন মধ্যবিত্তের ব্র্যাকেটে এসছেন। সেটা একটা বিরাট রকমের। তাহলে আমার যুক্তিটা ঠিকই আছে, ডিক্লাইনিং অফ মিডল ক্লাস এন্ড আপরাইজিং অফ। কিন্তু সাথে সাথে দেখুন যে ডেটা বলছে ইনফ্লেশন কিন্তু এখন এই মুহূর্তে ওয়ান অফ দ্য লোয়েস্ট। মানে বিগত 5 বছরের মধ্যে রিটেল ইনফ্লেশন এখন 4.2-তে দাঁড়িয়ে আছে আর কি। 4.2 মানে এত বড় দেশের জন্য খুবই কম। আমাদের সঙ্গে একজন রয়েছেন নৈহাটি থেকে, প্রদীপ দাস। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে প্রথমে আমার খারাপ লাগে যে যখন আপনাদের মধ্যে কথা, মানে যারা যারা ইনভাইটেড যারা কথা বলে, তার মধ্যে
অন্য একজনের কথা বলে আমরা তো শুনতে তো পাই নাই, ঝগড়াঝগড়ির মাধ্যমে জিনিসগুলো খুব বাজে মানে বাজে সে মানে কানে লাগে। আমার আপনাদের কাছে মানে অনুরোধ যে যখন শুনবে না এরকম ভাবে জোর করে কথা চালিয়ে যাবে, তার মাইক্রোফোনটা কেড়ে নেবেন বা বলে মানে অফ করে না দেবেন। না ঠিক আছে, আপনার প্রশ্নটা বলুন। আর একটা প্রশ্ন হচ্ছে যে বিজেপি মুখপাত্রের কাছে যে উনি বলছেন যে কত কোটি মানুষ বললেন, 25 কোটি মানুষ না কত, 80% অফ ইউএস এর হ্যান্ডেল বলে যেটা বললেন যে দারিদ্র সীমা থেকে হ্যাঁ উপরে এসছে। হ্যাঁ, উপরে আসার এটা কি মানে মাপকাঠিটা কি একটু বলতে বলবেন? কঠিন প্রশ্ন। দারিদ্র সীমার উপরে ওঠার ঠিক আছে, শুনতে থাকুন প্রদীপ বাবু, শুনতে থাকুন। শুনুন তাহলে, এই দেশে এখন আর দারিদ্র শুধু মাপা হয় না যে ইনকামের ওপরে। দারিদ্র মাপার জন্য দেশে একটা মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স রয়েছে আর কি, সেটা যেটাকে বাংলায় বলে বহুমাত্রিক সূচক। সেই বহুমাত্রিক সূচকের মধ্যে রয়েছে, যেমন ধরুন কারো ইনকাম অনেকটা কিন্তু বাড়িতে বাথরুম নেই, তাহলে কিন্তু সে গরিবের মধ্যেই, চরম দারিদ্র্যের মধ্যেই পড়বে। বাড়িতে স্বচ্ছতা নেই, স্কুলে যেতে পারছে না, নিউট্রিশন আছে, এরকম 12টা ইন্ডেক্স রয়েছে, 12টা সূচক রয়েছে। নীতি আয়োগের হিসেবে এই 12টা ইন্ডেক্সের বেসিসেই আর কি যাদের কাছে এই একটা ইন্ডেক্সের নাম্বার রয়েছে, সেই নাম্বার যারা ক্রস করে যাবে তারাই আর কি চরম দারিদ্র থেকে নিম্ন মধ্যবিত্তে আসবে আর কি। আপনার নিশ্চয়ই এটা ক্লিয়ার হলো। আচ্ছা, আমি একটা কথা বলছি যে এত কিন্তু উনি বললেন যে দারিদ্র সীমা থেকে বেরিয়ে আসছে লোকে, যদি তাই হতো তাহলে 80 কোটি লোককে ফ্রিতে রেশন দেওয়ার, ওই যে ইন্ডেক্সে পড়ে গেল 12টা, ফ্রি রেশন, তারপর শৌচালয়, এর মাধ্যম থেকেই তো তারা দারিদ্র সীমার উপরে উঠলো। আমি বলছি আপনাকে তাদের দেওয়ার দরকার ছিল। যদি না, আপনি বলছেন ক্যাশ দিলে ভালো হতো। না না আমি তা বলছি না, আমি বলছি যে আপলিফটেড কাজ, আপনাকে যদি 100 দিনের কাজটা আপনি কন্টিনিউ করতেন, তাহলে কি হতো, সাধারণ লোকেদের হাতে একটা টাকা আসতো এবং সেইটা দিয়ে সে তার খরচা চালাতে পারত, সে খরচাটা চালাতে পারতো। কিন্তু এখন সেটা হচ্ছে না, যে কারণেই বলছে 100 কোটি লোকের কোনো ইয়ে নেই, তারা কি বলে স্টারভেশনের মধ্যে আছে আর কি, অর্থাৎ তারা ভালো অবস্থায় নেই। এই ব্যাপারটা বুঝে নিতে হবে আপনাকে। মানে আসছি, হ্যাঁ, ভাস্কর সিংহ রায়, একদিকে উনি যেটা বলছেন এই তথ্যটা তো আমরাও তো দেখতে পাই, মানে শৌচালয় বা 80 কোটি মানুষকে রেশন, মানে তার সাথে আরো কিছুটা দারিদ্র সীমার উপরে 25 কোটি মানুষকে তোলা গেছে, কিন্তু মধ্যবিত্তের আবার একটা স্ট্যাগনেশন তৈরি হচ্ছে। এটা কেন বলে মনে করছেন? বিজেপি সরকারের ডেটা সম্পর্কে আপনাকে একটা ছোট্ট কুম্ভ মেলা নিয়ে যাওয়ার কথা হচ্ছে বলি। 80 কোটি হিন্দু আছে আমাদের দেশে, তার মধ্যে নাকি 67 কোটি হিন্দু চান করেছে। 80 কোটি না, 80%। আরে দাঁড়ান, আমি বলছি ডেটাগুলো ঠিক করে নিন। 80 কোটি বলছেন দেশে, 140 কোটি 140 কোটি দেশে, 140 কোটি লোকের মধ্যে 80 কোটি হিন্দু, আপনি কি বলছেন? আরে 30 কোটি আছে আপনার, আপনি গুনেছিলেন ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছিলেন তো? আমি আপনাকে বলছি 80 কোটি হিন্দু, 30 কোটি মুসলিম এবং 30 কোটি অন্যান্য সম্প্রদায়ের লোক আছে, এটা একটা ডেটা। সেখানে নাকি 66 কোটি লোক চান করে নিয়েছে দেশে। 140 কোটি লোক, 112 কোটি হিন্দু আছে দেশে। এগুলো ডেটাগুলো আপনি ঠিক করে নিন না। আপনার ডেটা ভুল আছে। এবারে আমি বলছি ডেটা দেওয়ার ক্ষেত্রে বিজেপিকে, আপনার বাড়িতে শৌচালয় নেই, অন্তত পশ্চিমবঙ্গে শৌচালয় নেই এরকম বাড়ি নেই। দারিদ্র সীমার মধ্যে স্পেন্ডিং ক্যাপাসিটি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আপনাকে বুঝতে হবে যে এই সরকারটা, আপনি জানেন যে আম্বানি আদানিদের ঋণ মাফ করে দেয়, তাদেরকে কোটি কোটি টাকা ঋণ মাফ করে, কিন্তু এখানে সাধারণ লোক লোন পায় না। এবং জেনারেশন অফ ফান্ড, জেনারেশন অফ মানে ওয়ার্ক কালচারটা যেটা তৈরি হওয়ার কথা, স্মল স্কেল অ্যান্ড মিডিয়াম স্কেলের অবস্থা দেখুন। আপনাকে বলতে হবে যে এখানে কনজাম্পশন কমে যাচ্ছে, শুধু তাই নয়, এক্সপোর্ট কমে যাচ্ছে। তাহলে এক্সপোর্টের যে ডেটাটা নিয়ে বসবেন, তাহলে এক্সপোর্ট কমে যাওয়ার কারণ হচ্ছে যে মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটের জিনিস অন্য জায়গায় যাচ্ছে না। চায়না এখানে আমাদের বিট করেছে। মেক ইন ইন্ডিয়া বলে একটা নরেন্দ্র মোদী করেছিলেন, কি হতো, চায়না থেকে জিনিসগুলো এনে অ্যাসেম্বল করে মেক ইন ইন্ডিয়া ছাপ মেরে দেওয়া হতো। এখানে কোনোদিনও কোনো ছোট শিল্প তৈরি হচ্ছে? আপনি মেক ইন ইন্ডিয়া যে কোনো জিনিস নিয়ে নিন, সেটা সম্পূর্ণভাবে ভারতবর্ষের তৈরি নয়। আমার কথা, জেনারেশনটা আপনাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটাকে বার করতে হবে। সেটা কিভাবে হবে? কনজাম্পশন না থাকলে আপনি কি করে করবেন? এক্সপোর্ট না কমে গেলে আপনি কি করে করবেন? সুতরাং এই যে ডেটাগুলো দিয়ে আপনারা যারা বলছেন যে ইন্ডিয়া খুব ভালো আছে, তাহলে মানুষের কাছে আর কোনো কিছু বলার দরকার নেই, সব ঠিক আছে, খুব ভালো আছে, বিজেপি সরকার চালাচ্ছে, এটা তো সত্যি কথা নয়। আপনি নিশ্চয়ই এগ্রিড এটা, এই পয়েন্টে ঠিক কথাই। এক্সপোর্ট যদি আপনি স্পেসিফিক্যালি বলুন, এক্সপোর্ট যদি যে জায়গায় ডিক্লাইনিং, এক্সপোর্ট বেস যেসব কোম্পানিগুলো, প্রচুর ছাঁটাইয়ের কিন্তু মহড়া চলছে এখন,
চলছে, এটা সিলসিলা বন্ধ নেই, কখনো হয়তো একটু মানে কমেছে। এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনি মেক ইন ইন্ডিয়ার এটা প্রথম একটা সাফল্য। গতকাল আমরা দেখলাম একটা ল্যাপটপ যেটা 100% দেশীয় হচ্ছে, জাস্ট এত মানে জবে প্রোগ্রাম শুরু হয়েছে এই একটা, কিন্তু এটা দিয়ে ইন্ডিয়ান ইকোনমি ঘুরে যাবে বা আপনি বলছেন যে মানে একেবারে একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে আজকের এই বাণিজ্য যুদ্ধের জায়গায়, সেটা কি একটু বেশি কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে না সুব্রতবাবু? প্রশ্নটা করতে হচ্ছে। যেটা যেই প্রশ্ন, যেই কথা, যেই ডেটা বারবার আমাদের কো প্যানেলিস্ট বলছেন যে এক্সপোর্ট কম হয়ে যাচ্ছে, সেটা একেবারেই ভুল তথ্য। আপনি যদি ডেটাগুলো দেখেন, এক্সপোর্ট দিন দিন বাড়ছে, কিন্তু এক্সপোর্টের সাথে ইম্পোর্ট যেহেতু, ইম্পোর্টেড তেলের দাম যেহেতু বেড়ে গেছে, সেই জন্য ইম্পোর্টের সঙ্গে এক্সপোর্টের গ্যাপটা রয়েছে, কিন্তু ডেটা বলছে এক্সপোর্ট ইন্ডিয়াতে বাড়ছে। যেমন ধরুন বলছি, গ্যাপটাও বাড়ছে, তার সাথে গ্যাপটা বাড়ছে যেহেতু ইম্পোর্টটা বেড়ে যাচ্ছে। আজকে তো দেশে কনজামশন বাড়ছে, গাড়ি বাড়ছে, তেলের ইম্পোর্টও বাড়ছে, সেগুলো তো ভাবতে হবে না। সারা দেশে গাড়ি বাড়ছে, তেলের ইম্পোর্ট বেড়ে, তেলের কোয়ান্টিটি বাড়ছে, সেই জন্য গ্যাপটা বাড়ছে, কিন্তু এক্সপোর্টের কোয়ান্টিটি আপনারা যদি ডেটা দেখেন আর কি, এক্সপোর্টগুলো বাড়ছে। যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এই সরকার করেছে, কেন্দ্রীয় সরকার করেছে, সেটা হচ্ছে PLI বলে একটা জিনিস করেছে, প্রোডাক্টিভিটি লিঙ্ক ইনসেন্টিভ। যারা এই দেশে শিল্প সেট আপ করবেন, তাদের জন্য ইনসেন্টিভ দেওয়া হয়েছে। তার ফলস্বরূপ আজকে 12-14 বছর আগে অনেকের হাতে যে আইফোনগুলো ছিল, সেগুলো বাইরে থেকে তৈরি হয়ে এখানে আসতো। স্যামসাংও বাইরে থেকে হ্যান্ডফোনগুলো বাড়াতো। আজকে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেকেন্ড হায়েস্ট মোবাইল ম্যানুফ্যাকচারার হচ্ছে ইন্ডিয়া, এবং ওয়ার্ল্ডের হায়েস্ট মোবাইল এক্সপোর্টার হচ্ছে ইন্ডিয়া। ছোট ছোট যে হ্যান্ডসেটগুলো রয়েছে, যেগুলো আর কি মাঝারি মাপে 4 থেকে 6 হাজার, সেগুলো আফ্রিকান মার্কেট সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কিন্তু খুব এগিয়ে গেছে। আজকে ডিফেন্সে ইন্ডিয়া আজ থেকে 10 বছর 12 বছর আগে ইন্ডিয়া সমস্ত কিছু ইকুইপমেন্ট আনতো। আজকে ডিফেন্সে সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে একটা বেশ মানে র্যাডিক্যাল চেঞ্জেস এসছে আর কি। ওকে, মানে না অশোকদা, এই পয়েন্টগুলো তো এটা তো চলতে থাকে। আশঙ্কা এখন আছে না কেটে গেছে? কিসের মার্কেটের? না, আপনি বললেন না যে একটা সাবপ্রাইম ফেলিয়ারের দিকে মতো একেবারে আপনাকে বলছি, মানে অবস্থা আরো খারাপ হবে। আমি আপনাকে বলছি, তার কারণ হচ্ছে যে এই যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে, এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য যে সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেটা নেয়নি। মানে জোর কদম উদ্যোগ যেটাকে বলে। এক্স্যাক্টলি। আপনি বলুন যে ধরুন একটা পড়লো, শেয়ার পড়লো, আমি আপনাকে ঢুকতে চাই না, আপনাকে আমি একটা কথা বলছি, আপনি শেয়ার মার্কেটটাকে একদম হেলাফেলা করবেন না, কারণ আপনাকে বুঝে নিতে হবে যে 18 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তার মধ্যে 6-7 কোটি লোক আছে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তাদের অনেক টাকা কিন্তু চলে গেছে, অনেক টাকা তাদের চলে গেছে। রাইট। আমাদের সঙ্গে রয়েছেন নৈহাটি থেকে, মাফ করবেন, যাদবপুর থেকে শিবাজি ভৌমিক। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলবো আমার প্রশ্নটা? হ্যাঁ বলুন। নৈহাটি বলছে তো, আমি তো যাদবপুর থেকে। না আপনি শিবাজি ভৌমিক, আমি যাদবপুর থেকে বলছি। আমার প্রশ্ন বিজেপি মুখপাত্রকে, যে শেয়ার বাজার সেন্সেক্স 85,000 থেকে 74,000-এ নেমে গেছে, হিসেব করলে দেখা যাবে প্রায় 12 থেকে 14% মতো ডাউন হয়ে গেছে। এরপরে কি ভারত সরকারের কিছু চিন্তা ভাবনা আছে, নাকি শুধু নির্বাক দর্শক হিসাবেই তারা দেখতে থাকবেন এটা? যেটা অশোকবাবু বলছিলেন যে ধন্যবাদ, যে ফাইন্যান্স মিনিস্টার থেকে কোনো ইয়ে নেই বা ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিনে ওটাকে বুস্ট আপ করে, সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আশঙ্কা এই জায়গাটাইতে তো আপনি এটাই বলতে চান? না উদ্যোগ ব্যাপারটা হচ্ছে, আপনি ইন্ডিয়ান প্লেয়াররা যে ঢুকবে, তারা তো অলরেডি তাদের হাত পুড়ে গেছে, হাতটা পুড়ে গেছে। হ্যাঁ, আমরা এই প্রোগ্রামের প্রথম দিকে এটাই আলোচনা করছিলাম যে শেয়ার মার্কেট সবসময় উপরের দিকে যেতেই থাকবে সেরকম হয় না। শেয়ার মার্কেটে আপ অ্যান্ড ডাউন চলতে থাকে, এবং আপনারা যদি 20 বছরের ডেটা তখন দেখবেন কিছু দূর ওপরে যাওয়ার পর নেমে আসে। আমি যেটা বলেছিলাম যে বিগত 20 বছরে প্রায় 4 বার এমন হয়েছে যেখানে 10 থেকে 15% কারেকশন হয়েছে। সেই কারেকশনটা নরমাল, শেয়ার মার্কেটে যারা ডিল করেন তারা জানেন কারেকশন নরমাল। বলতে চাইছেন এটা সাময়িক আর কি, মানে সাময়িক ব্যাপার। যেমন 2020-তেই যেমন পড়ে গেছিল আর কি। এই পর্যন্তই থাকি, সময় অতিক্রান্ত একেবারেই, এবং আমরা এর মধ্যে থেকেও অনেকে ফোন করতে চাইছেন, কিন্তু সময়ের অভাবে অনেকেরই ফোন নেওয়া গেল না। যে পরিস্থিতির মধ্যে আমরা এখন যাচ্ছি, নিশ্চয়ই
একটা রাজনৈতিক বিতর্কের একটা আবহ রয়েছে, বিশ্বজুড়ে একটা বাণিজ্য যুদ্ধের প্রবল মহড়া চলছে এখন এই মুহূর্তে। সেই সমস্ত থেকে বেরিয়ে আসার জন্য একটা সুস্থির গণতন্ত্র, মজবুত গণতন্ত্র এবং হচ্ছে পারস্পরিকভাবে হচ্ছে আলাপ আলোচনার পরিবেশ মানে অত্যন্ত জরুরি। হয়তো পরিস্থিতি যদি সেই জায়গা থেকে মানে একেবারে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয়, সেখানে নিশ্চয়ই সুব্রতবাবু রয়েছেন এখনও স্টুডিওতে, আমি এটুকুনি বলতে পারি যে সেই অবস্থায় ইগো এটা হয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, তার থেকে কিন্তু মানুষের এবং অন্যান্য বিরোধী সেই সমস্ত আশঙ্কাই শুধু একমাত্র তখন অবলম্বন হতে পারে না। হয়তো অনেক ক্ষেত্রে জাতীয় ঐক্যরও তখন প্রয়োজন এসে যায় অর্থনীতির ক্ষেত্রে। হয়তো সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি, কিন্তু কতগুলো আশঙ্কা রয়েছে এবং আপনারা এই আশঙ্কার জায়গাগুলোকে নিঃসন্দেহে জানান, আমরাও বুঝতে পারি। সাধারণভাবে হচ্ছে যারা মানুষের মধ্যে চলাফেরা করি তারা এটা বুঝতে পারি যে একটা কোথাও একটা কর্মসংকোচন, কোথাও একটা পকেটের টান, এরকম একটা পরিস্থিতি আছে এবং যে পরিস্থিতি এই সপ্তাহটার মধ্যে গেল সেটা কিন্তু নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে, ভবিষ্যতেও রাখবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সুব্রত চৌধুরী, যিনি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, অশোক মুখোপাধ্যায় ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতা এবং ভাস্কর সিংহ রায় আর্থিক বিশেষজ্ঞ, অর্থনৈতিক বিশ্লেষক। তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।